হৃদয়ের মায়াজাল পর্ব ৪। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কুচু হয়ে বসে আছি খাটের কোনায় অপরাধী মুখে। আমার ঠিক সামনে জুই তপ্তা মেরে মাথা চেপে বসে আছে শক্ত হয়ে। দুজনের গায়ে এখনো কলেজ ড্রেস চড়ানো। সময়টা দুপুরের 2টোর ঘরে। সকালে ঈদখানের সামনে থেকে পালিয়ে আমি কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি জুইয়ের জন্য। আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে। বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সবকিছুই বললাম। যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটার সাথে। আর তখন থেকেই আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে। করারই কথা। আসলে আমার বড় বোনের বিয়ে এখনো হয়নি, সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে গিয়ে লুকায়িতভাবে বিয়ে করে নিয়েছি। এই বিষয়টি কারোর সহজে মেনে নেওয়ার কথা না। জুয়ের ক্ষেত্রেও তাই। আমার গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা। তারপর সিরিয়ালে আমি সবার শেষে। সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নিয়েছি, যেটা শুধু চমক নয়, ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার ভয়ে ভয়ে কাটাবো আমি? এখন তো কিছু একটা বলা দরকার ওর, তাই না? আজব, আমার বিয়ে হয়েছে সেই 1.5-2 বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি মনে মনে, সবাই জানলে কি হবে। এখনো ভয় আছে, তবে এজন্য আর কতক্ষণ এমন মরার ঝিম মেরে বসে থাকবো? এবার নড়াচড়া করার দরকার, তাই না? এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দিব আমি? বিরক্ত লাগছে। জুয়ের বিষণ্ণ হতভম্ব জুয়ের বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম। যা হবার হবে। এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো কোঁচো থেকে মুক্ত করলাম। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালাম জুয়ের মাথা চেপে ধরা নত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, জুই, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে, তোরও নিশ্চয়ই করছে। একটা কাজ করি চল, দুজন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর এসে সেম দুঃখী দুঃখী পুজে নিয়ে বসি, কেমন? শরীরে এনার্জি পাবো। আমার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে আমার উপর। পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাথারি মারতে মারতে আমাকে বিছানার উপর ফেলে আমার পেটের উপর চড়ে বসে। হাতের বালিশটা দিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি গর্ধব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে, তাই না? টেনশনে আমি মরে যাচ্ছি। আর তুই? দুহাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাতের বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উফ, আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। পেটের উপর এখনো জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম। হাঁপাতে হাঁপাতে জুয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইরে বিধবা বানানোর ষড়যন্ত্র করিস, তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে, তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মাগো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ের জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আমার জামাই একটুর জন্যই বউ হারাতো। ইস, বেচারা জামাই বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুইও উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও ক্ষেপানো আমার উপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙুল তুলে শাসিয়ে বলে, উল্টাপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে। বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন। তারপর কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে। সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়া থেকে, কেমন? আমি বরং বলে দিই সবাইকে,
কি বলিস? জুয়ের হুমকি স্বরূপ কথায় নিভে গেলাম আমি। ভয়ে জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি। এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, আমাকে ভয় দেখিয়ে। আমি অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বললাম, এমন করিস কেন? তুই না আমার বোন হোস? বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000 বার করব। কেন করব না তুই বল? তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা, নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না। এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিস না, যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? একে তো বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ বিয়ের বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেছিসই, এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ? লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি, আমাদের সমাজে ডিভোর্সির মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি, বা তোর কোনো পরিস্থিতিতে বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারাম ভাবে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কি বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালিমা পড়ে একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকে আঙুল তুলে কলঙ্কি বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল তোর সাথে আমার কি করার দরকার? তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে ডিভোর্সি বলে কলঙ্কি বলবে। তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্রে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত খোঁজ নিতে পারতাম লোকটাকে। যেমন চুপিসারে বিয়েটা করেছিস, ঠিক তেমন চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে। ইসলামের ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি, যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস তোর জীবন পুরোটাই আটকে আছে। ওই লোকটাকে তালাক না দিলে তুই ও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জুয়ের দীর্ঘ কথায় দমে গেলাম আমি। সত্যি বলতে আমি এতটা গভীরে ভাবিনি, আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি। জীবনের একটা সময়ে একবার না একবার তো আমায় বিয়ের জন্য চাপ দিত সবাই, তখন আমি কি করতাম? জুয়ের কথার গভীরতা চিন্তা করতেই কান্না পেল আমার। তীব্র অপরাধ বোধে মিয়ে গিয়ে ধরা গলায় বললাম, আমি সরি জয়ী, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু মাথায় আসেনি। তীব্র ভয়ে ভুল করে ফেলেছি। এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসলো। চিন্তিতের ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তা তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাধিয়ে চুপ করে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে। অথচ তুই যে নিজের কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারোর কোনো ক্ষতি হয়নি, তুই নিজের ক্ষতি করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথার তলে সত্যি সত্যি আমি চুপ করে বসে আছি। জুইকে কি বলা উচিত বুঝতে পারছি না। জুইও খানিকটা চুপ থেকে আমাকে বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না। সেই অচেনা লোকটাকে এখন খুঁজে কি করব? আর খুঁজলেও বা পাবো কোথায়? কেন?
কেন মানে তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবারে যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্স মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই, কারণ আমার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা। আমার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছু জানিস না, তাকে দেখলেও চিনবি না তুই। এমত অবস্থায় লোকটাকে খুঁজে কিভাবে বলতো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? তোর কাছে আইডিয়া আছে কোনো? মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, না। আমার কথায় জুই খানিকটা চেতে শক্ত গলায় বলে, তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। জুইয়ের চেতন গলায় আমি মিনমিন করে বললাম, রাগিস কেন? আমার কাছে আইডি না থাকলেও মাইশা মাহিরের কাছে ভালো ভালো আইডি। আচ্ছা, উনি এখানে আইডিয়ার জায়গায় আইডি কেন লিখছে আমি আসলে জানি না, যাই হোক। রাগিস কেন? আমার কাছে আইডিয়া না থাকলেও মাইশা মাহির কাছে ভালো ভালো আইডিয়া পাবি। আমার ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরাল বুদ্ধির জন্য ওরা কিন্তু তীক্ষ্ণ। আমার কথায় দমে যায় জুই, হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারবে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস? হুম। পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের বেষ্টু, কখনো কথা নাড়াচাড়া করবে না। ওকে দেন, চল গোসল করে রান্না করি। কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে, এখনো রান্না বান্না কিছুই হয়নি। বিকাল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে, আমরা সবাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই, আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন শক্তে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে আমার উপর। আমার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানায়নি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি, এদের অন্তত বলা দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকের আজাহারি আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারি চিন্তার শেষ নেই। আমি আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছি আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পর্যন্ত বিকাল। জুইয়ের কথা মতো ভিডিও কলে জয়েন হয়েছি আরো 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে। আমাকে একচোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছি, আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সে নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না। এদের মধ্যে আমি একটু জড়সড় ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসামি, তাই আপাতত আমার বড় মুখ করে বসা উচিত নয়। এতে সবাই আরো ক্ষেপে যাবে আমার উপর। এমনি ছোটখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপর নাচছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর হলো মাইশা, পাঁচিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর আমি, সেটা না হয় নাই বললাম। আমার গল্পে বুঝে যাবেন আমি কেমন। আচ্ছা, যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খোঁজ পাওয়ার আলোচনা করেছে। মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনে তাকায়া রইছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব। অসভ্য মাইয়াটা অসভ্য মাইয়া বিয়া করছে তো করছেই, জামাইয়ের নামটাও জানতে পারলো না। মন তো চাচ্ছে ইচ্ছা মতন কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতোই মাইয়ারে, নাইলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশাও জুইয়ের উদ্দেশ্যে। মাহির কথায় তৎক্ষণাৎ সায় দিল মাইশাও।
জুইয়ের উদ্দেশ্যে বলল, হ জুই, আমার হয়েও দুইটা দিস কিন্তু ওরে। আমি অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালাম। জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল, ঋতুরে দোস্ত, তুই কেমনে এই বিয়েটা করলি? চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকরে অন্যের কথায় বিয়ে করে? আমি তো ভয়ে মরে যাচ্ছি, না জানি কোন বেডা মানুষরে বিয়ে করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয় আর তোকে দেখে তার মন যদি বদল হয়ে যায়, ডিভোর্স দিতে না চায়, তখন কি করবি তুই? সুমির কথায় আমার আরো ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল, তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোককে বলেই পরিচয় দিচ্ছিল আমাকে। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তর আমি সুমির কথার উত্তর আমি করতে পারলাম না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখনই সুমির কথায় উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমরা এমনি ছেড়ে দিব মনে করছিস? ও ছোট মানুষ, বোঝেনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথে ওর সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্স নিয়ে নিব। ব্যাস, আমাদের পরিবারকে এসব জানাবো না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। আমাদের কথার ফোড়ন কেটে মাইশা বলল, জায়গার নামটা মনে আছে যেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? আমি মাথা নাড়িয়ে না বলতেই আরো হতাশ দেখা গেল সবার চেহারায়। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততার সাথে প্রশ্ন করলো জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ার না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেদিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিলি? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুইয়ের কথায় যেন আলোর আশা ফুটলো মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সহিত বলল, পারফেক্ট। এখন নিশ্চয়ই এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, এটা মনে নেই। অনেক আগের কথা, জায়গার নামটা ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাই আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নামটা কি ছিল। সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতেই আমি সাথে সাথে বলি, আমি জানি না সেই জায়গার নাম। সবকিছু অপরিচিত ছিল আমার কাছে, তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেদিন রাতে। আমার কথায় চেতে ওঠে মাইশা। কেউ আমারে এই বলদ মাইয়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ উঠতেছে। উফ, পুনরায় সবার মুখে হতাশায় ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় খুঁজবে গিয়ে সেই এলাকা, যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম? প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ আমি উৎসাহের সহিত বলে উঠি, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গার নামটা কি। ভাইয়া সবকিছু চিনে। আমার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে, আরে বাহ, মায়া রানীর মাথায় দেখি ঘিলু আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞেস করতো। জুই কিছু বলার আগেই মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়া কি করবি? কাজটা কি? পরে বলছি। জুই, আরিফ ভাইয়ার থেকে জায়গার নামটা জান, কল দে ভাইয়াকে। জুই বলল, আরিফ ভাইয়াকে ফোন করে বলবো কি? কি বলে জায়গার নামটা জিজ্ঞাসা করব? ভাই যদি জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করবে ওকে সেদিন রাতে নরসিংদী জেলার কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাই যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে, মেমোরেবল ডে এর উপর, মায়ের জীবনের স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে চাচ্ছে, এজন্য নামটা ওর চাই। ব্যাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইয়াকে কল দিলাম। ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু আমার জায়গার নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন? আমি মাহির শেখানো কথাগুলোই বললাম, সফল হলাম। ভাইয়া জায়গার নামটা বলতেই আমি কল কেটে দিলাম।
এবং ওদেরকে জানাই নরসিংদী জেলা বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল ভাই। আমার কথায় মাইশা সন্তুষ্ট নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে। মায়াকে যদি আরিফ ভাই নরসিংদী জেলা বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সে রাতে সেই এলাকায় ছিল ওই লোকটার সাথে, ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলা বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকার যতগুলো কাজী আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজী পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়াকে বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে আমরা মায়ের কাবিননামার একটা ফটোকপি নিব, কারণ সেই কাবিননামায় নিশ্চয়ই মায়ার স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশার চতুর্বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করলো। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংদী যাব একসাথে। কিন্তু ঝামেলা হলো, আমি আর জুই আছি চট্টগ্রামে, আমাদের বাসায় যেতে হবে। মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাব কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো, আমি আর জুই এখান থেকে আশুগঞ্জে যাব কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আর যেতে পারবো না। আরিফ ভাইয়া দিবে না, আবার আব্বুও কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখনই মাহি বলে ওঠে, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ের স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসার একটা উপায়ও বের হয়ে যাবে। এই ঋতু একটা কাজ করতো, পেটের ব্যথার ভান ধরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে তোর চিন্তা করার ভান করে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাই তোকে আর জুইকে বাসায় পাঠিয়ে দিবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্য। যা এবার ছট যা এবার ঝটফট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদেরকে পেটের ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাইরে অ্যাক্টিং করে দেখাতো। এরপরে অন্য স্টেপে চলে গেছে। সেখানে ডাক্তারের চেম্বারের বাইরে সিরিয়াল কেটে রোগীর সারিতে বসে আছি, আরিফ ভাইয়ার কাঁধে মাথা রেখে। ভাইয়া আলতো করে আমার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে। আর আর থেকে থেকে অপর হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে আমরা বসে আছি প্রায় 1 ঘন্টার উপর হলো। মূলত আমার অসুস্থতার জন্যই বসা। কাল বিকালে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করব বলে, অথচ রাত হতে না হতে সত্যি সত্যি আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে। জ্বর এসেছে, আমার সাথে ফ্রিতে পেট খারাপ হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে, এজন্য সকাল থেকেই জ্বর আর পেটের সমস্যায় কাহিলামি। এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি। আমার অসুস্থ নাজেহাল অবস্থা দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিং এ যায়নি, বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে আমাকে। কিন্তু এখানে এসেও আরেক সমস্যা, ডাক্তার চেম্বারে নেই। ডাক্তারের রোগী দেখার সময় 3টা থেকে, অথচ এখন 4টা 10 বাজে। আমার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে। আরিফ ভাই এবার বেশ চটে যাচ্ছেন আমার বেগতিক খারাপ অবস্থা দেখে। জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ের কাঁধ থেকে। ভাইয়াও বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রাখছে। অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছিল না আমার, তবে কান সজাগ ছিল। আমার বেহাল দশার মধ্যেই আরিফ ভাই কাউকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আরিফ, তুমি এখানে? অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খুলে তাকাতে চাইলাম। নিভে যাওয়া চোখে অল্প তাকাতেই চোখে পড়লো অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ। এই মুখটা আমি আগেও বেশ কয়েকবার দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করার চেষ্টা চালাতেই আরিফ ভাই লোকটার কথার উত্তর করে বলে, আসলে ভাই আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে। ওর কি হয়েছে?
হৃদ নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললাম। আরে এ তো আসিফ, হৃদ খানের বডিগার্ড। তার মানে হৃদ খান আমার আশেপাশে কোথাও আছে। বিষয়টি মাথায় আসতেই চমকে উঠলাম আমি, কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যেতে না পড়ি, অথচ 24 ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবারও লোকটার সম্মুখে আমি। সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি, কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না। আমার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে আরিফ ভাইয়া আসিফ লোকটার কথার উত্তরে বলল, আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ, সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হয় এখানে নিয়ে এসেছি। কিন্তু এখানে এসে আরেক ঝামেলা, ডাক্তার নেই, এখনো আসেনি। বোনটাও ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়েছে। আরিফ ভাইয়া বাকি কথাগুলো শেষ করার আগেই আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম, কিন্তু খালি পেট হওয়ায় তিতো পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না। ওয়াক ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল। দুর্বলতায় শরীরে ছেড়ে দিচ্ছে। আরিফ ভাইয়া আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে আমাকে দেখে হুঁশে ফেরানোর চেষ্টা করে বলল, ঋতু, এই ঋতু, কষ্ট হচ্ছে তোর? নার্স, এই নার্স। আরিফ ভাইয়া নার্স নার্স বলে চিল্লিয়ে আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতেই আমার চোখ বুজে আসছিল দুর্বলতায়। চোখ বন্ধ করার আগে চোখে পড়লো আরিফের ঠিক পেছনে স্টাইলি দাঁড়িয়ে থাকা হৃদ খানকে। উনি কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়েছে, কিন্তু এতটা বুঝে উঠতে পারছে যে আমাকে এতটা বুঝে উঠতে পারছি যে আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়লাম সেটা। মানে এখানে বুঝাইতে চাইছে যে হৃদ খান আর কি বোঝার চেষ্টা করতেছে সে এত তাড়াতাড়ি কিভাবে অসুস্থ হয়ে গেল, যেখানে কালকেই তাকে দেখলো সুস্থ। আমি আর পারছি না জয়ী, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তায়। কথাটা বলি কারোর অপেক্ষা না করে ধুপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার উপর প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছি। আচ্ছা, এখানে যেটুকু পড়তেছি সেটা হচ্ছে আমরা অন্য প্লটে চলে আসছি, আর এখানে হচ্ছে ওরা আর কি ওই যে কাজীকে খুঁজতে আসছে। তো দেখি সামনে কি হয়। এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বা বললাম কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী, জুই, কেশ সহ মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্তি। আমাকে পা ছড়িয়ে রাস্তায় ঘাসের উপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাইয়ের ঠিক ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যি আজব, কিন্তু আমার ক্ষেত্রে যেন এই আজব কারবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেদিন। আরিফ ভাইয়া আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে, একদিন হসপিটালে রেখে তারপর থেকে আমি আশুগঞ্জে নিজের বাসায় আছি। আজ বিগত 8 দিন লাগলো আমার সুস্থ হতে, এখনো পুরোপুরি সুস্থ নই আমি। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথাও তার খোঁজ পাবো কিনা জানি না, কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনো খুঁজে চলছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে 1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আরো একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথিমধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে, পানি দে।
খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি তিনজনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরকা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরকা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মার বোরকা। বয়স্ক মায়ের বোরকা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন। আমাকে আর বুঝাতে হবে না। অর্ধ পাগল বুড়ির মতো লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরকা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমির বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে। আমি অসুস্থ এজন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম, আর 11টার মধ্যে নরসিংদীর বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথিমধ্যে আটকে বসলাম। কারণ সত্যিই আমার অসুস্থ লাগছে, তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবার উঠবে। কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কেন, সরি, কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না হাত বাড়িয়েও। এতে যেন আমার মনের অস্থিরতা কাজ করছে আরো বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে। আমার মনের অস্থিরতাটাও কাউকে বলতে পারছিলাম না, কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার উপর ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার রিক- ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যি মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটাকে জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিতে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই 1/2 লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপরে তুলে ঢকঢক করে অনেকটা পানি খেয়ে নিলাম। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটায় চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কই যামো অচেনা এলাকায় শালার কাজীর বাড়ি খুঁজতে। ধুর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছাই তাহলে সবাই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনো অল্প হয় নাই, এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাতো বোন। এই তো একটু সামনেই বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারোর কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে রিক্সা নিয়ে যাব সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে, যেতে পারবি। মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেও সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। আমি বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজন আমাকে দুই দিক থেকে ধরলো। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5জন কাজীর অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনতো আমাদের দেওয়া কাজী অফিসের ঠিকানাটা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখতো এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখ করে আশপাশটা ভালো করে দেখেও কিছুই চিনতে পারলাম না। চিনবো কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম এইখানে, তাই দিনের আলোয় সবকিছু বোঝা মুশকিল। আমি ধীর গলায় বললাম, আমি বুঝতে পারছি না তো এই অফিসটাই কিনা। আমার কথায় জুই বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করলো মাহি, চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলাম একটা হালকা পাতলা গঠনের লোক সাদা কাবালি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমের কাজী অফিসটা পুরো খালি, বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময়ে পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। জি,
আপনার কি বিয়ে করানোর আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম, কিন্তু মাইশা আমাদের সবাইকে উপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্যই এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে ১.৫ বছর আগে ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখে আমার এক কাজিনের বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেজন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামার একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছে লোকটা। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল। ৫ মিনিট পরে ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টারে বিয়ের খাতা নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝলঝল করছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করলো মাহি, জি রিক্তা ইসলাম মায়া। কাজী সাহেব আর কোনো প্রশ্নই করলেন না, শুধু মনোযোগ সহকারে ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি তাই তো? হুম। আরে বাহ দারুণ তো। আন্দাজে বকা মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা ভালো কথা। ঋতু দেখ তো এই লোকটাই কি সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা কিনা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজের দিকে। ১.৫ বছর আগে স্বামীর চেহারাই মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানোর কাজের চেহারাটা কিভাবে মনে রাখবো? তারপরও আমার যতটুকু স্মরণ আছে, সেই দিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক, ওনার নিজের বাড়িতে। কোথাও কোনো কাজী অফিসে নয়। আমি সম্মতি দিয়ে বললাম, না ইনি সেই কাজী নয়। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল। আমার কথায় মুহূর্তেই চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজের ছেলে হবে। আমি এবারও অসম্মতি দিয়ে বললাম, না এই লোকটা বৃদ্ধা কাজের ছেলে নয়। কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধা কাজের একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোকটা নয়। মাহি এবার নড়ে চড়ে বসলো, চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি। তারপরও ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামা খুঁজে চলছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রি খাতা ঘাটিয়ে ফেলেছে আমার কাবিননামা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখের কোনো কাবিননামা নেই এখানে। কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলাই হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত ১ বছর ৫ মাস আগে, মানে বরাবর ২০১৮ সালের জানুয়ারি মাসেই খোলা। আপনারা ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখের কাবিননামা খুঁজছেন। তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ার আরো ২ মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিসে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়লো। এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই, হতাশায় হতবাক সবাই। কারোর মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুইটা কাজী অফিসে চক্কর কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজের আশায়, কিন্তু সেই কাজের বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসার কি কোনো রেজিস্ট্রি খাতাপত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ। জুইয়ের অধৈর্য গলায় চোখ ঘোরালো কাজীর দিকে।
তিনি জুয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা, আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্টার খাতা। এর বাইরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ওহ, তাহলে মনে হয় আমরা ভুল ঠিকানায় চলে এসেছি। হুম। এক গুমট হতাশা ছেয়ে গেল সবার মাঝে। আমাদের নিরাশা যেন চারপাশ থেকে ঘেরা। জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা এই আচ্ছা এই কাজী অফিসের বাহিরেও কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে, আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকে এসেছি মাত্র। ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় চলে এসেছেন। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইলো সবাই, কিন্তু আমি উঠলাম না। কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল, ওই কাজীর নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেদিন রাতে সাহায্য করেছিল। হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টাও পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা আপনি হাফিজ সাহেব নামের কাউকে চিনেন এই এলাকার? আমার কথায় সবাই উঠতে গিয়ে উঠলো না, বরং কৌতূহল চোখ ঘোরালো আমার দিকে। কাজী সাহেব আমার প্রশ্নে তিনটা প্রশ্ন করলো আমাকে। কোন হাফিজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফিজ? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না, তবে ওনার বাবাও মানুষের বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিল ওনার বাবা। আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন? মসজিদের ইমামতি করতেন যে, ওনার কথা বলছেন না? সঠিক জানি না এই লোকটাই কিনা, তারপরও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি উনি। ওনার বাসার অ্যাড্রেসটা দেয়া যাবে? জি অবশ্যই, আমি এক্ষুনি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি। 5 মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটার থেকে কাগজের টুকরাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরা উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজের নামটা এতক্ষণ যাবত ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না, আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজী বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফিজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভিতর অজানা এক অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকপুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফিজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফিজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফিজ সাহেব আর তার দাদা কাজী মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারাটা মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথায় একটু একটু মনে করতে পারছি। এই মুহূর্তে শুরু যে আমার মনে টানটান উত্তেজনা কাজ করেছে এমনটা নয়। বর্তমানে সবার মাঝেই আমার মতন উত্তেজনা কাজ করেছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো মাহি। আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোরকা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখ বোলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত দেখালো তাকে। এজন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত 2 মাস ধরে। সুমিত ছট করে প্রশ্ন করে বলল, উনি এখানে কি করেন? কবে আসবেন? জি, আমাদের ওইখানে আমবাগানের দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটির কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদের বাড়িতে, এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুইয়ের কথায় হালকা কপাল। আচ্ছা আমাদের একটু বানান ভুল, সরি। মানে এখানে লেখা আছে যে জুইয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল,
বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমার স্বর্ণাভে আসলো সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিল, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়া কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে একটু ডাকুন প্লিজ। বিষণ্ণ হয়ে ছেলেটি আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকিয়েছে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি, কারণ এখানে আসার আগে আমাদের কথাই ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খুঁজে খুঁজে চলছি আমরা। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হয় আল্লাহ জানে। আমার বান্ধবীর কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই, উনি আগুনে পুড়ে মারা গেছে। আজ বিগত 1 বছর 4 মাস হয়েছে। সেই থেকেই দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথার চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশা ঘোর চোখে মুখে তৎক্ষণাৎ হতাশা ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, এবারে কিভাবে পৌঁছাবো ওই লোকটা অব্দি? হতাশ হতাশ যখন আমার হতাশা যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্টার খাতাগুলো আছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানোর সকল লিস্টগুলো লাগবে। এই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটি আমার বান্ধবী। ওহ, মানে ওরে দেখাইছে, দেখায় তারপর বলছে এই মেয়েটি আমার বান্ধবী, ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি একটু কষ্ট করে আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্টার খাতাটা ঘেটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশায় এসেছিলাম এখানে, প্লিজ আমাদের আশা ভাঙবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না, রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজ দিয়ে প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ হতে না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনিই সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে। তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটার খোঁজ করেছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরো 2 জন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত, তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোনটা আপনার স্বামী হবে। ছেলেটির কথায় এবার আমাদের মাথায় আকাশ ভাঙলো। সর্বনাশ, সে অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাঠ। সেই সাথে তুমুল উত্তেজনায় দেখালো আমাদের এক একজন বান্ধবীর ফেসে। ওরা একে একে ছেলেটিকে প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেইনি। কারণ ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়ো করে সুমে বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামার কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন, যান যান। আমাকে দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে? তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসের ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদা ভাই সহ অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারিনি। এজন্যই মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকে বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামা দিতে বলেছিল। আমি কাবিননামা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা, বা আপনি কখনো কাবিননামার খোঁজে এসেছেন কিনা কাউকে নিয়ে এসব?
আমি না করেছিলাম সেদিন, কারণ আপনি কখনো আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনাকে খুঁজছে, আপনারাও তাদের খুঁজছেন, কিন্তু কেউ কারোর খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের? এমন কোনো তথ্য কি আছে আপনার কাছে, দিতে পারবেন? জি না, দিতে পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেইনি। লোকগুলো আমাকে যা যা প্রশ্ন করছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর করেছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথাই বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে, হয়তো কারোর পাঠানো লোকও হবে। পোশাকে তেমনই মনে হচ্ছিল আমার কাছে। হতাশার উপর হতাশা হতাশার উপর হতাশায় হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়ে জুই আবারও বলল, আচ্ছা, ওর মানে রিক্তাকে দেখিয়ে বলতেছে, যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন আমি ঘুমের ঘোরে ছিলাম, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন এখন আমার মনে নেই। অনেক অনেক আগের কথা তো তাই। আর সেদিন রাতে ঘুমের রেশের মধ্যেও বউ বরকে দেখেছিলাম, তাই কারোর চেহারাও মনে নেই। সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটা শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো। তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই আবার প্রশ্ন করে, আবার আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চিনে ওনার স্বামীকে। আব্বার মুখে শুনেছিলাম ওনার মানে ওই যে মায়াকে দেখিয়ে বলতেছে, ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক। ওনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই নাকি ভয়ও পায়। তাড়াহুড়োর সময় প্রশ্ন করলো, কেন ভয় পায়? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকিয়ে ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা কবে আসবে বলতে পারেন? জি, আমার আব্বা এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে নয়। আরো মাস দুয়েকের ব্যাপার। দরজা ঠেলে আচ্ছা, আরো 2-1 মাসের ব্যাপার। এরপরে হইছে প্লট বা সিন চেঞ্জ হইছে। এখন হচ্ছে আমরা আবার অন্য প্লটে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ? দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ। হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। অফিস কক্ষে আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। মনোযোগ সব ল্যাপটপের টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়েছে, ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি। কারণ কাজী সহ ওনার অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরো 1.5 বছর আগেই। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চিনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেরাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই, এখানে কাজী সাহেবের ছেলে হাফিজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বললে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এজন্যই মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথার কোনো উত্তর করলো না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের উপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই সে আমার হাতের বাইরে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরো বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার।
যাতে এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয় তো শালার। যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নেই। যা লোক পাঠা। হৃদের গাছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খানের এত তোড়জোড়ের অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা, আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্যই খোঁজা বিষয়টি। মেয়েটিকে থাপ্পড় গুলোই বা মারবে কেন? মেয়েটিরই বা দোষ কি? এমন তো না যে হৃদ খান ভালোবাসে ভালোবাসে বউকে খুঁজছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনও না যে মেয়েটিকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুব খুশি খুশি সংসার করবে, তেমন কিছুই করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফিজ সাহেবও বা মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটির খোঁজ হাফেজ সাহেব কেন, কেউই বলতে পারবে না অচেনা মেয়েটি আসলে কে ছিল। যতদিন না মেয়েটি নিজে থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হৃদ খান নিজেও বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারলো না হৃদকে সে ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদের থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। যাই হোক, এই পর্যন্তই ছিল পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি। আল্লাহ হাফেজ।